আচ্ছা, সারা দুনিয়ায় প্রতিদিন যে বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হচ্ছে, এটা আসলে কিভাবে হয় বলুন তো? শুনতে অনেকটা জাদুর মতো লাগে, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অদৃশ্য পাইপলাইন বা ইনভিজিবল প্লাম্বিংয়ের রহস্যটাই ভেদ করতে চলেছি। মানে যে সিস্টেমটা আড়ালে থেকে আমাদের পুরো বিশ্ব অর্থনীতিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আসুন একটা সাধারণ দৃশ্য কল্পনা করি। ধরুন নিউ ইয়র্কের একজন কফি শপের মালিক ভিয়েতনামের কোনো কৃষকের কাছ থেকে কফি বিনস কিনছেন। তারা হাজার হাজার মাইল দূরে, তাদের মুদ্রা আলাদা, ভাষাও আলাদা। তাহলে টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে পৌঁছায় কি করে? এই সহজ দেখতে প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই আমরা একটা অবিশ্বাস্য জটিল সিস্টেমের খোঁজ পাব। দেখুন, আন্তর্জাতিক ব্যবসার একেবারে গোড়ার সমস্যাটাই হলো অবিশ্বাস। একটা ভয় সবসময় কাজ করে। যে জিনিসটা বেচছে সে ভাবছে, আমি তো মাল পাঠিয়ে দিলাম, কিন্তু টাকাটা যদি না পাই। আবার যে কিনছে তারও ভয়, আমি টাকা তো পাঠিয়ে দিলাম, কিন্তু জিনিসটা যদি না আসে। এই যে দুজনের মধ্যে বিশ্বাসের অভাব, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা দেয়াল। তাহলে এই অবিশ্বাসের দেয়ালটা ভাঙা যায় কিভাবে? উত্তরটা বেশ সহজ, অন্তত বলতে সহজ। সেটা হলো মাঝখানে ব্যাংককে নিয়ে আসা। এখানে দুজন ব্যক্তির বিশ্বাসের বদলে দুটো প্রতিষ্ঠানের বিশ্বাস কাজ করে, আর প্রাতিষ্ঠানিক বিশ্বাস কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য। আর এই প্রাতিষ্ঠানিক বিশ্বাসের সবচেয়ে বড় হাতিয়ারটার নাম হল লেটার অফ ক্রেডিট, বা সংক্ষেপে এলসি। খুব সহজ করে বললে এটা হলো ক্রেতার ব্যাংকের পক্ষ থেকে বিক্রেতাকে দেওয়া একটা গ্যারান্টি। ব্যাংক যেন বলছে, আপনি পণ্য পাঠিয়ে দিন, টাকার চিন্তা করতে হবে না, ওটা আমরা দেখছি। এটা অনেকটা একটা আর্থিক বর্মের মতো কাজ করে। পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ গোছানো। প্রথমে ক্রেতা তার নিজের ব্যাংকে একটা এলসি খুলতে বলেন। ক্রেতার ব্যাংক সেই এলসি পাঠিয়ে দেয় বিক্রেতার ব্যাংকে, আর বিক্রেতার ব্যাংক তখন বিক্রেতাকে জানায় যে টাকার নিশ্চয়তা চলে এসেছে। ব্যাস, এই সবুজ সংকেত পেলেই বিক্রেতা আর কোনো চিন্তা না করে পণ্য পাঠিয়ে দেন। খেয়াল করে দেখুন এখানে কি হলো। বিশ্বাসের ভারটা দুজন মানুষের কাঁধ থেকে সরে গিয়ে দুটো বড়সড় প্রতিষ্ঠানের ওপর চলে গেল। এর ফলে ক্রেতা বা বিক্রেতাকে আর একে অপরকে অন্ধভাবে বিশ্বাস করতে হচ্ছে না। তারা শুধু নিজেদের ব্যাংকে বিশ্বাস করলেই কাজটা হয়ে যাচ্ছে। বেশ, বিশ্বাসের বাধা তো পেরোনো গেল, কিন্তু সমস্যা তো আরও আছে। এবার আসছে আরেকটা বড় চ্যালেঞ্জ, মুদ্রার ভিন্নতা, মানে টাকার ভাষা। ডলার, টাকা, ইউরো, এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে? চলুন এবার সেই রহস্যটা একটু ভেদ করা যাক। আসলে প্রায় প্রত্যেক দেশেরই নিজস্ব মুদ্রা আছে, যা তাদের আর্থিক সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু বিশ্ব বাণিজ্যের দিক থেকে দেখলে এর মানে হল সবাই আলাদা আলাদা ভাষায় কথা বলছে। ডলার, টাকা, ইউরো, ইয়েন, এই মুদ্রার ভাষাগত ব্যবধান লেনদেনের পথে আরেকটা বড় বাধা তৈরি করে। এই ভাষার সমস্যাটার সমাধান হল এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার। এটাই সেই জাদুকরী অনুবাদক যেটা ঠিক করে দেয় যে $1 বদলে কত টাকা বা কত ইউরো পাওয়া যাবে। সত্যি বলতে এটা ছাড়া বিশ্ব বাণিজ্য এক মুহূর্তও চলতে পারবে না। কিন্তু এই বিনিময় হার কিন্তু কোনো স্থির সংখ্যা নয়। এটা প্রতি মুহূর্তে ওঠানামা করে। এর পেছনে কাজ করে চাহিদা আর যোগানের মতো সাধারণ নিয়ম, দেশের মুদ্রাস্ফীতি, এমনকি কেন্দ্রীয় ব্যাংক কি নীতি নিচ্ছে তার মতো বিশাল সব অর্থনৈতিক শক্তি। আচ্ছা, বিশ্বাসের সমস্যা মিটল, মুদ্রার সমস্যাও গেল। এখন সময় হয়েছে সেই অদৃশ্য পাইপলাইনের একেবারে ভেতরে ঢোকার। চলুন দেখি ডিজিটালি কিভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ঠিকই যাতায়াত করে। যে কোনো আন্তর্জাতিক লেনদেনের দুটো মূল ধাপ থাকে, ক্লিয়ারিং আর সেটেলমেন্ট। ক্লিয়ারিং হল নির্দেশ পাঠানো, অনেকটা একটা আইওইউ বা আমি তোমার কাছে ঋণী এরকম একটা চিরকুট পাঠানোর মতো। আর সেটেলমেন্ট হল সেই ঋণের আসল টাকাটা মিটিয়ে দেওয়া। এই ক্রমটা মনে রাখা খুব জরুরি। আগে বার্তা, তারপর টাকা। মানে প্রথমে ক্লিয়ারিং পর্যায়ে সব তথ্য আর নির্দেশ যাচাই হয়, আর তারপর সেটেলমেন্ট পর্যায়ে আসল টাকাটা হাতবদল হয়। এখন প্রশ্ন হল, টাকাটা কি তাহলে সুটকেসে ভরে প্লেনে করে পাঠানো হয়? না, একদমই না। পুরো ব্যাপারটা চলে নস্ত্র আর বস্ত্র অ্যাকাউন্টের মাধ্যমে। সহজ করে বললে এগুলো হলো একটা ব্যাংকের কাছে আরেকটা ব্যাংকে রাখার ডিজিটাল লেজার বা খাতার মতো।
যখন লেনদেন হয় তখন আসলে ফিজিক্যালি কোনো টাকা নড়াচড়া করে না, শুধু এই ডিজিটাল খাতার সংখ্যাগুলো আপডেট হয়ে যায়। দারুণ না ব্যাপারটা? বুঝাই যাচ্ছে, এত বড় আর জটিল একটা সিস্টেমকে সুরক্ষিত রাখাও বিরাট একটা চ্যালেঞ্জ। আর সেই জন্যই এখানে বেশ কিছু ডিজিটাল সিকিউরিটি চেকপয়েন্ট আছে, যা পুরো ব্যবস্থাকে নিরাপদ রাখে। প্রত্যেকটা লেনদেনকে একটা হাইটেক নিরাপত্তা স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন ধরুন KYCর মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়, AML চেকের মাধ্যমে মানি লন্ড্রিং বা কালো টাকা আটকানো হয়, আর সব শেষে দেখা হয় যে লেনদেনটা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে কিনা। এই নিয়মকানুনগুলোই হল বিশ্ব আর্থিক ব্যবস্থার অদৃশ্য নিরাপত্তা রক্ষী। এরাই নিশ্চিত করে যেন সিস্টেমটা কোনো অপরাধীর হাতে না পড়ে, এবং যেটার ওপর ভিত্তি করে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে সেই বিশ্বাসটা যেন অটুট থাকে। এতক্ষণ তো আমরা সিস্টেমের ছোট ছোট অংশগুলো দেখলাম। চলুন এবার এক ধাপ পিছিয়ে এসে পুরো ছবিটা দেখি, কিভাবে এই অদৃশ্য পাইপলাইন আমাদের গোটা দুনিয়াকে এক সূত্রে গেঁথে রেখেছে। মানুষ হিসেবে আমরা কিন্তু সবসময় অভাব, দূরত্ব আর অবিশ্বাসের মতো বাধাগুলো পেরোনোর চেষ্টা করে এসেছি। এই জটিল কিন্তু সুন্দর বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা সেই চেষ্টারই একটা অসাধারণ ফল। আমাদের সোর্সের একটা কথা আমার খুব ভালো লেগেছে। আন্তর্জাতিক লেনদেনগুলো বিমূর্ত ডিজিটাল বার্তাগুলোকে বাস্তব অর্থনৈতিক ঘটনায় পরিণত করে। এর মানে কি? এর মানে হল স্ক্রিনের উপর একটা ডিজিটাল মেসেজই ভিয়েতনামের কৃষকের ক্ষেতের ফসলকে নিউ ইয়র্কের এক কাপ কফিতে পরিণত করছে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হল, আমরা ব্যক্তিগত বিশ্বাসের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে প্রাতিষ্ঠানিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এক বিশাল বৈশ্বিক ব্যবস্থা তৈরি করেছি। আর এটাই হল আজকের আধুনিক বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি। এই অদৃশ্য পাইপলাইনটা আমাদের পৃথিবীকে সচল রেখেছে, একদম নীরবে, প্রতিনিয়ত। কিন্তু একবার ভাবুন তো, যদি এই পাইপলাইনে কোনোভাবে ফাটল ধরে, যদি এটা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়, আমাদের এই বিশ্ব অর্থনীতি তখন কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে এই অদৃশ্য ব্যবস্থাটা কতটা জরুরি আর একই সাথে কতটা ভঙ্গুর।